অমিত, কাল তো রবিবার। তুই কাল কি করতে চলেছিস? কাল আমি আমাদের গ্রাম শান্তিপুরে যাব। আসলে মন চায় সেখানে গরিব লোকদের মধ্যে কাপড় বিলিয়ে দিতে। কাল বাবার চলে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। উনি মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসতেন। এখন চাকরি হয়েছে, যদি কারো উপকারে আসতে পারি তবে বাবা যেখানেই থাকুন না কেন খুশি হবেন। বাহ, যেখানে বাবা মা বেঁচে থাকতেই সন্তানরা কথা শোনে না, সেখানে তোর বাবা এই দুনিয়ায় নেই, তবুও তুই তার চিন্তা এগিয়ে নিয়ে যাচ্ছিস। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? না ভাইয়া, আমার মা তো জন্মের কয়েকদিন পরেই চলে গিয়েছিলেন। বাবা একাই আমাকে বড় করেছেন। ছোটবেলা থেকেই তিনি যখনই কাউকে বিপদে দেখতেন সবার আগে সাহায্য করতে যেতেন। পরের দিন ভোরবেলা অমিত শান্তিপুরের পথে রওনা দেয়। নৌকায় বসে যেতে যেতে তার মনে ভেসে ওঠে 1 বছর আগের ঘটনা। বাবা, এমন বৃষ্টিতে কোথায় যাচ্ছেন? কেশবের বাড়ি খাবার দিতে যাচ্ছি। অনেক দিন ধরে ওর শরীর ভালো নেই, নিজে রান্নাও করতে পারছে না। এত তীব্র বৃষ্টিতে আপনি যাবেন না, আমাকে দিন, আমি দিয়ে আসব। না না, তুই কোথাও যাবি না, আমি যাই, তুই ঘরেই থাক। তার বাবা একটা কথাও শোনেনি, ছাতা হাতে কেশবের বাড়ির দিকে রওনা দেয়। আরে হরিশ ভাইয়া, এই বৃষ্টিতে আসার কি দরকার ছিল? আমার শরীর তো এখন অনেকটাই ভালো। আরে কিছু না, তুমি রাতভর না খেয়ে থাকো, এটা কি হয়? নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কেশব এগিয়ে এসে প্রণাম করল। আপনি আমার জন্য যা করেছেন তা তো অনেক আত্মীয়ও করে না। আরে পাগল, এতে এমন কি মানুষ হয়েও যদি মানুষের পাশে না দাঁড়াই তবে আমি কেমন মানুষ? এরপর হরিশ বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে পুকুর পাড়ে পড়ে যায়। অমিত সারা রাত বাবার জন্য অপেক্ষা করে। সকালে বিমল চাচার ডাকে ঘুম ভাঙে। পুকুরের ধারে গিয়ে বাবার নিথর দেহ দেখে অমিত মুহূর্তেই একা হয়ে যায়। কয়েকদিন পর চাকরি পেলেও বাবা দেখে যেতে পারেননি। এই আফসোস তার ভেতর ঘুরপাক খেতে থাকে। শান্তিপুর ঘাটে পৌঁছানো নৌকার মাঝি বারবার ডাকতে থাকে, আর অমিত অতীত স্মৃতির পাতা থেকে বর্তমানে ফিরে আসে। ওহ, আমরা শান্তিপুরে এসে গেছি। ভাইয়া, জরা আমার ব্যাগটা নামাতে সাহায্য করবেন? ঠিক আছে। কি ভারী, ভিতরে কি আছে? কিছুই না বলে হালকা হাসি দিয়ে অমিত এড়িয়ে যায়। সামনে গ্রামবাসীদের ভিড়, তাদের মধ্যে ছিল নিজের গ্রামেরই বৃদ্ধ নিতাই চাচা। কেমন আছিস অমিত? কতদিন পর দেখা হলো। হ্যাঁ চাচা, ভালো আছি। ঘর পর্যন্ত চলবেন? অবশ্যই, এই ব্যাগটা আমায় ধরতে দে। আরে বাপরে, কি আছে এতে? টিভি? কিছুই না বলে হালকা হাসি দিয়ে অমিত এড়িয়ে যায়। তোর বাড়ির দিকে রওনা দেই, বেশি করেলে রাত হয়ে যাবে। আর এই জঙ্গলে রাতের বেলা কিছু আজব শব্দ শোনা যায়। বাড়িতে গিয়ে সে দেখে এক বৃদ্ধ রতন চাচা দরজায় দাঁড়িয়ে আছেন। রাঘব চিনতে পারে না, পরে মনে পড়ে বাবার বন্ধু। রতন চাচা তাকে ভেতরে নিয়ে যান, বলেন, গণেশ তোকে জানিয়ে গিয়েছিল তোর বাবার বার্ষিকীতে কাপড় বিলানো হবে শুনে এসেছি। তার পছন্দের সব খাবার রাঁধা হয়েছে। চাচা, আপনি জানলেন কিভাবে এইসব আমার প্রিয় খাবার? এইসব আমাকে তোর বাবাই বলেছিলেন। রাঘব অবাক হয়, কিভাবে সম্ভব? খাওয়ার সময় জানলার বাইরে সে কালো ছায়া দেখতে পায়। রতন বলে, ও কিছু না, গাছের ছায়া। রাত 12টা বাজে। রতন বলে, গ্রামবাসীরা তোর সাথে দেখা করতে সবাই এসেছে, বাইরে আয়। অমিত দেখে অনেক কালো ছায়া, মুখ দেখা যাচ্ছে না। তারা একে একে কাপড় নেয়। কালো ছায়ার একজন বলে, তোর বাবা যেমন ভালো ছিলেন, তুইও ঠিক তেমনই। একটা কণ্ঠ স্পষ্ট শোনা যায়, তুই আমার স্বপ্ন পূরণ করলি বাচ্চা, সুখে থাকিস, সব সময় এইভাবে মানুষের পাশে থাকিস। অমিত চমকে যায় আর বলে, আরে এটা তো বাবারই কণ্ঠ। হঠাৎ জেগে উঠে দেখে সকালে গণেশ চাচা এসেছে। অমিত বলে, রতন চাচা অনেক সাহায্য করেছেন গত রাতে। গণেশ বিস্মিত হয়ে বলে, আমি তো খবর পেয়েছি তিনি গত রাতে পাশের গ্রামে ডুবে মারা গেছেন। রাঘব স্তব্ধ হয়ে যায়। বুঝতে পারে রতন চাচা আর সেই সব ছায়ারা জীবিত ছিল না, তারা সবাই মৃত আত্মা। হয়তো তার বাবার আত্মাই তাদের সাহায্য করছিল, যেমন জীবিত অবস্থায় করতেন। শেষ দৃশ্যে রাঘব দেখে দূরে দেবীঘাটের দিকে কিছু কালো ছায়া সাদা কাপড় পরে চলে যাচ্ছে। সে জানে তাদের মধ্যেই তার বাবা আছেন।